সুপ্রিয় দর্শক, জাতীয় একাদশ সংসদে ৬১% এমপি তাদের পেশা ব্যবসা, তারা ব্যবসায়ী। এবং এই সংসদে কোরাম সংকটে ক্ষতি ২২ কোটি টাকা, গণতান্ত্রিক প্রক্রিয়ায় ক্ষমতা বদলের সম্ভাবনা দূরীভূত এবং অসংসদীয় ভাষা সংসদে যা বলা হয় সেসব বিষয়ে স্পিকার নীরব, এমন বেশ কিছু পর্যবেক্ষণ রেখে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ চ্যাপ্টার একটি প্রতিবেদন প্রকাশ করেছে। যে প্রতিবেদন এখন রাজনৈতিক অঙ্গনের বাইরেও বিভিন্ন মহলে সেই প্রতিবেদন নিয়ে বেশ আলাপ আলোচনা হচ্ছে। টিআইবি বলছে যে এই জাতীয় সংসদ নির্বাচন বাস্তবিক অর্থে অংশগ্রহণমূলক, সুষ্ঠু এবং নিরপেক্ষ করতে হবে। তারা বলছে যে সংসদ সদস্যদের স্বাধীনভাবে মত প্রকাশের জন্য যে ৭০ অনুচ্ছেদ রয়েছে সেটি সংশোধন করা দরকার। তারা সংসদ সদস্যদের জন্য আচরণ আইন প্রণয়ন করার দাবি জানিয়েছেন, অর্থাৎ সংসদ সদস্যরা সংসদের ভেতরে বাইরে কেমন ভাষায় কথা বলবেন, কেমনভাবে চলাফেরা করবেন, তাদের আচরণ কেমন হবে সেটি আইন দ্বারা নির্ধারিত করে দেওয়ার পক্ষেই এই সংস্থাটি। এবং সংসদীয় কার্যক্রম এমন হওয়া উচিত, তারা বলছেন, যেখানে সরকারি দলের একচ্ছত্র সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়ার পরিবর্তে কার্যকর বিরোধী দলের অংশগ্রহণেরও সুযোগ নিশ্চিত করতে হবে। সিএসআরএম জনতন্ত্রে গণতন্ত্রে আজ আমাদের আলোচনার বিষয় জাতীয় সংসদের কার্যকারিতা। টিআইবি যা বলছে তাই কি ঠিক আছে, নাকি সংসদ যা আছে সেটি ঠিক আছে? আমি আনোয়ার সাদি আপনাদের স্বাগত জানাচ্ছি। আমার আজকে আলোচনার জন্য অতিথি সুশাসনের জন্য নাগরিক সুজনের সম্পাদক জনাব ডক্টর বদিউল আলম মজুমদার, আমার সঙ্গে রয়েছেন সিপিবি বাংলাদেশ কমিউনিস্ট পার্টির সভাপতি জনাব মুজাহিদুল ইসলাম সালিম, আমার সঙ্গে রয়েছেন জাতীয় পার্টির কো চেয়ারম্যান জনাব কাজী ফিরোজ রশিদ এমপি, এবং আমার সঙ্গে রয়েছেন পরিকল্পনা মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী জনাব এম এ মান্নান এমপি। আপনাদের চারজনকে স্বাগত জানাচ্ছি। আলোচনা শুরু করব আমি জনাব ডক্টর বদিউল আলম মজুমদারকে দিয়েই। টিআইবি যেসব কথাগুলো সংসদকে ঘিরে বলছে সেসব কথা, তাদের দাবি, তাদের পরামর্শ, পর্যবেক্ষণ কতটুকু গ্রহণযোগ্য মনে হয় আপনার কাছে? অনেক ধন্যবাদ। আমি তো মনে করি না যে টিআইবি এগুলো একটু মন গড়া তথ্য দিয়ে এই প্রতিবেদন প্রকাশ করেছে। এগুলো তাদের গবেষণার থেকে এগুলো তারা পেয়েছে। যেমন এই যে ব্যবসায়ীদের সংখ্যা, আমরাও এই তথ্য সংকলন করি এবং আমরা এই তথ্য সংকলন করি আমাদের অংশগ্রহণ করেছেন নির্বাচনের সময়। তারা যে হলফনামা দিয়েছেন, হলফনামাতে তাদের পেশা উল্লেখ করেছেন, তার ভিত্তিতে আমরা চিহ্নিত করি। এরকমই আমরা যে তথ্য পেয়েছি তাতে এই প্রায় ২টি, এবং তো এটা তো মন গড়া নয়, এটা তো বাস্তব সত্য। আর আমাদের আরো যেটা আমরা লক্ষ্য করেছি যে কেউ ব্যবসায়ী না হলেও কিন্তু সংসদ সদস্য হওয়ার পর কেউ কেউ ব্যবসায়ী হয়ে পড়ে। তো এই ব্যবসায়ীদের প্রাধান্য, ব্যবসায়ীদের করায়ত্ত বলতে পারে, ব্যবসায়ীরা সংসদে থাকবে তাতে কোনো সমস্যা নেই, কিন্তু সবই যদি ২/৩ যদি ব্যবসায়ী হয় তাহলে ব্যবসায়ীদের স্বার্থেই সিদ্ধান্ত নেবে, ব্যবসায়ীদের স্বার্থেই সবকিছু পরিচালিত হবে। এবং আমাদের মাননীয় অর্থমন্ত্রী আজকেরও কাগজে আছে যে মাননীয় অর্থমন্ত্রী বলেছেন ব্যবসা যদি ভালো চলে ব্যাংকও ভালো চলবে, সবই ভালো চলবে। তিনি ব্যবসায়ী হিসাবে বলেছেন। এবং মাননীয় অর্থমন্ত্রী আমার ক্লাসমেট ছিলেন, আমার বন্ধু। তো এই ব্যবসা আর রাজনীতি আমাদের এক হয়ে গিয়েছে। বস্তুত আমাদের রাজনীতির ব্যবসায়ীকরণ, ব্যবসায়ী রাজনীতিকরণ হয়ে গিয়েছে, যার ফলে কোনোটাই ভালো চলছে না। আমি আপনার কাছে আসছি। আমি জনাব কাজী ফিরোজ রশিদ এমপির কাছে একটু যেতে চাই যে সংসদ সদস্যদের জন্য আচরণ আইন প্রণয়ন করতে হবে। টিআইবি বলছে যেখানে সংসদ সদস্যদের সংসদের ভেতরে এবং বাইরের আচরণ ও কার্যক্রম সম্পর্কে আন্তর্জাতিক চর্চা অনুসারে নির্দেশনা থাকবে। কি বলবেন? আমাদের সংসদে কার্যপ্রণালীর বিধি আছে, যেটার উপরে সংসদ চলে। সংসদ সদস্যরা কার্যপ্রণালীর বিধিটা ভালোভাবে পড়তে হয় এবং সেটিকে সামনে রেখে, সংবিধানকে সামনে রেখে তারা বক্তব্য রাখে এবং সংসদ চালায়। আসলে সংসদ সদস্য হচ্ছে ল মেকার, কিন্তু এখানে সমস্যা হলো যে আইন প্রণয়নের ক্ষেত্রে তাদের ভূমিকা খুব মুখ্য ভূমিকা নয়। যেমন আমরা সাধারণত যে আইনটা আসে সেই আইনটা বিরোধী দলই কিন্তু আইনের সাথে প্রস্তাব দেবে,
অথবা সংশোধনী আনবে আইনের, সেখানে আমরা কিন্তু 2 মিনিট সময় পাই। মাননীয় মন্ত্রী এখানে আছেন, বড় বড় আইন, এবং যারা আইন আনেন তারা দীর্ঘ বক্তৃতা করেন। আমাদের বলে যে আপনি 2 মিনিটে, আমরা 2 মিনিটের মধ্যে কি সংশোধনী আনবো আর কি করব। আর আমরা যখন বলি যে এটাকে আবার জনমত যাচাইয়ের জন্য পাঠাতেন, সেখানে আমরা কি বলতে পারি? আমাদের সেখানে তথ্যপাত্য বা বলার মতন তেমন থাকে না। এই জন্য সংসদ দিনে দিনে আইন প্রণয়নের দিকে সংসদ সদস্যরা ঝুঁকতেছে না। তারা সংসদে গিয়ে অন্যান্য কার্যক্রম করেন। এবং সবথেকে বদলানো মজুমদার যেটা বলেছেন যে ওনাদের এটা গবেষণা যে 61% ব্যবসায়ী আছেন। ব্যবসা করা তো খারাপ কিছু না, ব্যবসা করবেন, ব্যবসা থাকবে, মানুষ ব্যবসা করলে খাবে কি করে, ঠিক আছে। কিন্তু সংসদ সদস্য হয়ে যাদের অতীতে কোনোদিন ব্যবসার কোনো লাইসেন্স পারমিট ছিল না, কোনো অভিজ্ঞতা ছিল না, ট্রেড লাইসেন্স ছিল না, একদিন আমি সংসদ সদস্য হয়ে গেলাম, তারপর দিন আমি টেলিভিশনের মালিক হয়ে গেলাম, তারপর দিন আমি ব্যাংকের ডাইরেক্টর হয়ে গেলাম, তারপর দিন আমি আরো অনেক কিছু হয়ে গেলাম, ব্যবসা শুরু করলাম, একটা টিন নাম্বার নিলাম, এই বড় ইনকাম ট্যাক্স দিয়ে গেলাম, এই যখন যারা ক্ষমতা আসে, এইটা শুভ লক্ষণ না। ব্যবসা যদি কেউ জীবনের প্রথমটা একটা কিছু করে খেতে হবে, সেটা আপনার মতো সাংবাদিক হতে পারবে না, বা কেউ গবেষণা ভালো ছাত্র হতে পারবে না। আমরা যারা মোটামুটি মনে করছিলাম যে জীবনে রাজনীতিকেই একটা পেশা, ঠিক না, নেশা আমাদের ছিল, এবং কেউ ছোটখাটো ব্যবসা করব, আইনজীবী হয়েছিলাম। অধিকাংশ ল মেকাররা তখন ছিল সংসদে আইনজীবী, তো তারা এইভাবে চলতো। কিন্তু আপনি 73, 72 সংসদ, 70 সংসদ যদি দেখেন, 73 সংসদ যদি দেখেন, আর এই সংসদ যদি দেখেন, অনেক পার্থক্য খুঁজে পাবেন। এখন প্রশ্ন হচ্ছে যে দেখেন আমাদের এত, আরেকটি কথা আছে, এই সংসদ চলতেছে একচ্ছত্র ইস্যুর উপরে। আমি একটি কথা বলতে চাই যে এখানে আজকে একটি খবর দেখলাম, জার্মান চ্যান্সেলর অ্যাঞ্জেলা মার্কেল, উনি দীর্ঘদিন কিন্তু উনি জার্মান চ্যান্সেলর আছেন, ওনার খ্রিস্টান ডেমোক্রেটিক পার্টির লিডার হিসেবে দীর্ঘকাল, এবং সব থেকে পাওয়ারফুল লেডি হিসেবে বলা হয়। ওয়ার্ল্ডে যে কত পাওয়ারফুল লেডি আছে তার মধ্যে সে কেউ মনে করে 1 নম্বরই আছেন, বা অত্যন্ত পাওয়ারফুল। কিন্তু সে কিন্তু নিজের বাড়িতে থাকেন, সরকারি বাড়িতে থাকেন না, সরকারি গাড়ি ব্যবহার করেন না, সরকারের বিদ্যুৎ নেন না, সরকারি গ্যাস নেন না, বেতন নেন না, শুধুমাত্র এবং দোকানে যখন যান কেনাকাটা করতে, নিজের টাকা, যেটা ইনকামের টাকা, ওটা দিয়ে কেনাকাটা করেন, ট্যাক্স পেমেন্ট করে চলে আসেন। এটা যতটা সম্ভব এইভাবে করেন জার্মান চ্যান্সেলর। অতএব সেখানে বুঝতে হবে যে তারা কিভাবে চালায়, আমরা কিভাবে চলব। আমাদের একজন যে কোনো একজন সরকারি কর্মকর্তা যে বিলাসবহুল জীবনযাপন করে, যেহেতু বলবে না যে দেশটা পিছিয়ে আছে, অনেকে মনে করবে যে আমরা অনেক দেশ থেকে, ইভেন জার্মান থেকে আমরা সামনে এগিয়ে আছি, এই দেশের সাথে আমরা কম্পেয়ার করতে চাই। এখানে আমাদের মজুমদার সাহেব যে গবেষণা করছেন, আমি দ্বিমত করবো না, 61% বলছেন। আমি মনে করি যে ওনারা যদি ভালো করে খবর নেন, তাহলে ওনারা তো হলফনামা থেকে দেখেছেন আরো বেশি আছে, এই সংখ্যা আরো বেশি হবে, 61 থেকেও বেশি হবে। এবং এটা আমি আরেকটু শেষ করে নিচ্ছি যে এখানে আমার বন্ধু মুজাহিদ সাহেব আছেন, এটা খুব শুভ লক্ষণ রাজনীতিবিদদের জন্য। কারণ রাজনীতি এবং ব্যবসা দুটো যদি এক করে ফেলালে ঠিক হবে না। রাজনীতি রাজনীতির জায়গায় থাকবে, ব্যবসা ব্যবসার জায়গায় থাকবে। একজন রাজনীতিবিদ যদি ব্যবসার মধ্যে যোগদান করেন, একজন মন্ত্রী সাহেব যদি ব্যবসা করেন, তাহলে বুঝেন যে ব্যবসাটা কোথায় যেতে পারে। জি, আমি আপনার কাছে আমি আবারও আসবো। আমি জনাব মুজাহিদুল ইসলাম সেলিমের কাছে যেতে চাই যে টিআইবি বলছে জাতীয় সংসদ নির্বাচন বাস্তবিক অর্থে অংশগ্রহণমূলক, সুষ্ঠু ও নিরপেক্ষ হতে হবে। কি বলবেন আপনি? না, আমি বলতে চাই যে রাজনীতি নিয়ে আমাদের দেশ একটা ভয়ঙ্কর সংকট এবং সমস্যা শুধু নয়, একটা বিপজ্জনক পরিস্থিতির ভিতর বিরাজ করছে। আমাদের দেশের এনজিও সম্পর্কে অভিযোগ করা হয় যে তারা রাজনীতিকরণ করছে, কিন্তু আমি তো দেখছি যে বড় বুর্জোয়া ধারার রাজনৈতিক দলগুলো তারা আমাদের রাজনীতিকে সম্পূর্ণভাবে রাজনীতিকরণ করে, এবং রাজনীতির ভেতরে রাজনীতির কোনো উপস্থিতি নেই। শিল্প বাঁচাও, কৃষি বাঁচাও, দেশ বাঁচাও, রাজনীতি বাঁচাও,
আজকে এই স্লোগানটা সবচেয়ে জরুরি হয়ে গেছে। এবং সংসদের প্রসঙ্গ তো পরে আসছে। আজকে সামগ্রিকভাবে দেশের রাজনীতি যে জায়গায় উপনীত, আমাদের মনে রাখতে হবে, সংসদ প্রসঙ্গে আপনি জিজ্ঞেস করেছেন, সংসদ সংবিধান তৈরি করেন, সংবিধান সংসদকে তৈরি করে। Constitution is not the creation of the parliament. Parliament is the creation of the constitution. এখন আমাদের কনস্টিটিউশন ক্ষত বিক্ষত, এই প্রসঙ্গে আমি বড় ব্যাখ্যায় যাব না। আমাদের কনস্টিটিউশন পড়ে দেখেন, সেইটার ভিতরে আমাদের রাষ্ট্রের লক্ষ্য কি বলা আছে, আমাদের সম্পদের মালিকানা সম্পর্কে কি বলা আছে, পরিকল্পিত অর্থনীতি সম্পর্কে কি বলা আছে। এবং এইটা একটা নীতি আদর্শের প্রশ্ন। সেই নীতি আদর্শগুলো থেকে আমরা দূরে চলে গেছি, এবং এই দূরে চলে যাওয়ার ফলে এখন যেটা হয়েছে, সমস্ত সমাজের ভেতরে, খালি রাজনীতি আলাদা করে দেখছেন কেন, সামাজিক সংস্থাগুলোর ভেতরে, রাজনৈতিক দলগুলোর ভেতরে, খালি সংসদ না, সব জায়গায় আপনি দেখবেন যে একটা বাণিজ্যিকীকরণ এবং দুর্বৃত্তায়নের ধারা সেখানে অনুপ্রবেশ করেছে। এবং বদিউল আলম মজুমদার সাহেব ঠিকই বলেছেন, ব্যবসায়ীরা রাজনীতি করছে, রাজনীতিরা ব্যবসা করছে। আগে যেটা হতো, ব্যবসায়ীরা রাজনীতিবিদদেরকে চান্দা টান্দা দিত এবং তাদের মাধ্যমে তারা দেশের আইন কানুন এবং রাষ্ট্র শক্তির উপরে নিয়ন্ত্রণ সেটা করত। বাঙালি ব্যবসায়ীরা এক শ্রেণীর ব্যবসায়ী, আমি ক্ষমা করবেন আমার কথাটা, আমি প্রত্যেককে এই অভিযোগে অভিযুক্ত করব না, কিন্তু ডমিনেটিং ফোর্স যারা, তারা দেখলো এত বোকামি করবো কেন, ডাইরেক্ট টু ডাইরেক্ট আমরা আবার ভায়া মিডিয়া পলিটিশিয়ানদের মাধ্যমে রাষ্ট্রকে নিয়ন্ত্রণ করবো কেন, সরাসরি কারবার। এবং সেই জন্য তারা এখন রাজনীতিতে ঢুকেছে দুইভাবে। একভাবে হলো তারা সংসদের নমিনেশন নিয়ে নিচ্ছে টাকা দিয়ে, এবং নমিনেশন বোর্ডে সামনে হাজির হলে জিজ্ঞেস করা হয় যে ইলেকশন করতে চাও, টাকা আছে, তোমার শক্তি আছে, মানে মাসেল পাওয়ার। বলে যে নেত্রী আমার তো এগুলো নাই, তবে আমি 2 বছর জেল খাটছিলাম। ঠিক আছে, তুমি জেল খাটার জন্য উপযুক্ত, তুমি এমপি হওয়ার জন্য তো উপযুক্ত না। এবং লোকজন আজকাল বলাবলি করে যে বাংলাদেশে চামড়ার ব্যবসা, সাবানের ব্যবসা, এই সব ব্যবসার চেয়ে সবচেয়ে লাভজনক ব্যবসা হলো এমপিগিরির ব্যবসা। এমপিদের বদনাম করে দিচ্ছে, এবং এটার জন্য তাদের একটা অধিকাংশ, একটা বড় সংখ্যক সেখানেই দায়ী। এবং এইটার সঙ্গে জড়িত হলো রাষ্ট্র ক্ষমতার প্রশ্নটা। রাষ্ট্র ক্ষমতায় যেতে পারলে বা তার অলিতে গলিতে অলিন্দ যেটাকে বলে বারান্দায় ঘোরাফেরা করতে পারলে পরে সহজে লুটপাট করার সুযোগ পাওয়া যায়। এবং এইটা যেহেতু একটা খুবই লোভনীয় একটা প্রণোদনা, সুতরাং রাতারাতি লুটপাট করার জন্য রাষ্ট্র ক্ষমতার কাছাকাছি যেতে হবে, যেনতেনা উপায়ে নির্বাচনে জিততে হবে। এবং যেনতেনা উপায়ে নির্বাচনে জেতার জন্য আজকে নীতি আদর্শ সেগুলোকে জলাঞ্জলি দিয়ে সেইটা বড় বিবেচনা। উইনেবিলিটি, তুমি জিততে পারবে কিনা, দাবড়ায় টাকা খরচ করে তুমি জিততে পারবে কিনা, এইটাই হলো দেখার বিষয় হয়ে গেছে। ওর জন্য রাজনীতির এই রুগ্নতা আজকে না, যখন থেকে আমরা নীতি আদর্শের জায়গায় মুক্তিযুদ্ধের 4 নীতি থেকে দূরে যাওয়া শুরু করেছি, সেই সামরিক আইনের সময় এটা শুরু হয়েছে 75-এর পরে। আমি আশা করেছিলাম হয়তো আওয়ামী লীগ অন্তত পক্ষে তার মুক্তিযুদ্ধে বঙ্গবন্ধুর প্রতি শ্রদ্ধা ভালোবাসার কারণে 4 নীতিকে অবশ্য তারা তুলে ধরবে, কিন্তু হতাশ মানুষ, হতাশ। যেই পথে জিয়াউর রহমান দেশ চালিয়েছে, মুক্তবাজারের নীতি, লুটপাটের অর্থনীতি এরশাদ চালিয়েছে, ক্ষমা করবেন ফিরোজ সাহেব, আমি সরাসরি বলছি আর কি, এরশাদ সাহেব চালিয়েছে, 111-এর সরকার চালিয়েছে, এবং বিএনপি খালেদা জিয়া চালিয়েছে। বর্তমানে 3 দফায় এই আওয়ামী লীগ ক্ষমতায় অধিষ্ঠিত, তারা সেই মূল জায়গা থেকে সরে আসেনি। উই হ্যাভ নট, দেশকে আমরা মুক্তিযুদ্ধের 4 নীতিতে এখনো ফেরত আনি।
জি, আমি আপনার কাছে আবার আসবো। এই জায়গায় মৌলিক। জি, আপনার কথা সূত্র ধরে আমি মাননীয় মন্ত্রী জনাব এম এ মান্নান এমপির কাছে যেতে চাই। জনাব মুজাহিদুল ইসলাম সেলিম বলছেন যে সবচেয়ে বড় ব্যবসা এখন এমপি হওয়া। মাননীয় মন্ত্রী কি বলবেন? ধন্যবাদ। তার প্রতি শ্রদ্ধা রেখে এবং তার সংগ্রামী জীবন, তার বিশ্বাস, এগুলো সম্বন্ধে মোটামুটি আমি অবহিত, এবং ওর প্রতি শ্রদ্ধা রেখে বলবো যে তিনি অত্যন্ত নির্দয় একটা মন্তব্য করেছে। নির্দয় বললাম আমি একটু করি যে তিনি বলেছেন যে ব্যবসায়ীরা নিয়ে নিয়েছে সব। এটা তো ব্যাখ্যা করার কোনো প্রয়োজন নেই। আমি নাগরিক হিসাবে আমি সংসদে যাওয়ার অধিকার আমাকে মহান সংবিধানই আমাকে দিয়েছে। সেখানে তো বলে না যে ব্যবসা করলে যেতে পারবো না, বা আমার বাড়ি ওই জায়গায় হলে, কিছুই নাই। 4-5টা বিষয় যেগুলা কাজী ফিরোজ রশিদ আমার আমার মাননীয় একদম সহকর্মী একজন অ্যাডভোকেটও বসে মানি বটে, হি নোজ ভেরি ওয়েল। এখন মূল কথা যেটা, আমরা যে ফ্রেমওয়ার্কের দেশটা চালাচ্ছি, যে মুক্তবাজার, পুঁজিবাদী, সংসদীয় গণতন্ত্র ইত্যাদির মাধ্যমে দেশ এখন চলছে জনগণের ভোটের প্রেক্ষিতে, সেখানে আমরা, আমার ধারণা হয়তো কোনো বিষয় সম্বন্ধে মন্দ থাকতে পারে, বা দ্যাট ইজ ইন্ডিভিজুয়াল ধারণা, অথবা আমার একটা দল বা স্প্রিন্টার গ্রুপ থাকতে পারে, আমার মহান কোনো উদ্দেশ্য থাকতে পারে, ইনক্লুডিং চে গুয়েভারও হতে পারে, ওচিমিনও হতে পারে, আবার মৌলানা অমর জাভেদ হতে পারে। দোজার একটা বাস্তব অবস্থা। আমাদের সামনে যা আছে, আমাদের মহান সংবিধান, আমাদের মহান মুক্তিযুদ্ধ, এবং আমাদের জনগণ, যেটা জনাব সেলিম খুব ভালো করেই বুঝেন, তিনি জনগণের রাজনীতি করেন, সে জনগণ যারা আমাদের বিচারক, তার আমার কাজী ফিরোজ রশিদের, বদিউল আলম মজুমদার সাহেবেরও, এদের বিচারের উপরে আমরা নির্ভর করে রাজনীতি করি। এখন আমি ব্যবসা করলে আমি মন্দ হয়ে গেলাম, অথবা আমার সংসদীয় ভাষা, দেয়ার ইজ নো টেক্সট বুক ইন দ্য ওয়ার্ল্ড যেটা বলা আছে সংসদীয় কি ভাষায় কথা বলবে। আপনি অ্যাঙ্গেলা মার্কেলের কথা বোধহয় ফিরোজ ভাই বললেন, চমৎকার, অত্যন্ত পরিষ্কার মানুষ, কিন্তু ওই জগৎ যেখানে আঙ্গেলা মার্কেল বাস করেন, ওই অঞ্চলে এমন প্রধানমন্ত্রী তো আছেন যিনি তার মেয়ে বন্ধুকে নিয়ে লিভ ইন করেন, লিভ টুগেদার করেন। আমরা কি এখানে এটা করতে পারবো এই দেশে? আমি যেটা বলতে চাচ্ছি যে এক এক কালচার এক এক ধরন থাকে। আমাদের এখানেও তার এবং আমার জানা আছে কোন কোন মাননীয় সাংসদ আছেন বেতন ভাতা নেন না, গাড়ি ঘোড়া চড়েন না, নিজের বাসায় থাকেন। আমাদের এখানে উদাহরণ আছে, আমি সবাই কিন্তু চিনি না, তিনি আমার যারা ভালো জানেন। এগুলো ব্যতিক্রম। সার্বিকভাবে আমরা যেটা মনে করি, এক্সট্রিম মন্তব্য আছে। কেউ কেউ বলে আমরা যে সংসদীয় ডেমোক্রেসি আমরা করি, এটা সংসদীয় ডিক্টেটরশিপ, পার্টি ডিক্টেটরশিপ, এইরকম এক্সট্রিম মন্তব্য করা হয়, যেটি অলরাইট। কিন্তু আপনি যে বললেন যে দুর্বৃত্ত হয়ে গেছে এবং সবাই বন্ধ হয়ে গেছে, আমাদের সকলের প্রতি আপনি গোষ্ঠীগতভাবে অবিচার করছেন বলে জনাব মুজাহিদ আমি মনে করি বিনীতভাবে। আমাদের মধ্যে ব্যতিক্রম আছে, 2-1 জন আছে ক্রিমিনাল অফেন্স করেছে, এরকম আছে, বিচারের প্রক্রিয়ার সামনেও আছে সার্বিকভাবে। কিন্তু এই সংসদ নির্বাচিত সংসদ, এর বিকল্প আছে কিছু আপনার সামনে। এর বিকল্প ওই যাদের কথা বললেন, 1, 2, 3, 4 ব্যক্তির কথা বললেন, ওই মন্দ বিকল্পের চেয়ে আপনার তো এটা একটা ভালো বিকল্প আপনার সামনে। এটাকে রিফাইন করার জন্য আপনার কথাবার্তা, আপনার আলোচনা, আপনার নানা ধরনের এগুলো এগুলো চলবে, কিন্তু তাই বলে আপনি হাতেরটা ফেলে দিয়ে তো আপনি রক্ষা করতে পারবেন না। যেটা আছে এটাকে উন্নতি করতে হচ্ছে আমাদেরকে। আমাদের যে দলে আমি এই মুহূর্তে আছি, ঘটনাচক্রে সারা জীবন ছিলাম না, আমি মনে প্রাণে বিশ্বাস করি এই দল মন্দের ভালো, এই দল বাঙালি জাতীয়তাবাদের ভিত্তি, যা আমার জন্য জীবনের মূল মন্ত্র ব্যক্তিগতভাবে। আমি জানি না জনাব মুজাহিদের জন্য অন্য কিছু আছে, আই রেসপেক্ট দ্যাট। আমি কম্প্রোমাইজ নই বলে আমি এখানে আসি। সামগ্রিকভাবে টিআইবির প্রতিবেদনে আপনার কি প্রতিক্রিয়া? টিআইবি যেসব পর্যবেক্ষণ দিয়েছে, এইসব পর্যবেক্ষণগুলো সম্পর্কে আপনার কি মন্তব্য? শুনেন, টিআইবি যে পর্যবেক্ষণ দিয়েছে, ওকে, টিআইবি বলছে আমরা 60% ব্যবসায়ী হয়ে গেছি। প্রথম কথা হলো যে ব্যবসায়ী মন্দ বলে কোথাও বলার নেই। তারা যে ইন্টারন্যাশনাল একটা অর্গানাইজেশন, সম্মানী সংস্থা, গবেষণা করেন, তারা অন্যান্য মহান সংসদ যেগুলোকে তারা মডেল মনে করেন, আদর্শ মনে করেন, মার্কিনটাকে নিশ্চয়ই আদর্শ মনে করবেন, জার্মানিকে আদর্শ মনে করবেন, ফ্রান্সকে আদর্শ মনে করবেন, ব্রিটেনকে করবেন, 4-5টা নাম বললাম। ওই সকল সংসদ দিয়ে কেন তারা এই গবেষণাটা করে আমাদের সামনে বুঝাচ্ছেন? বলেন না কেন যে ব্রিটিশ পার্লামেন্টে এই মুহূর্তে এতজন আছে ব্যবসায়ী? যদিও এটা কোনো গ্রহণযোগ্য যুক্তি নয়, আমরা এখনো মনে করি যে কোনো পেশা প্রফেশন করার অধিকার প্রত্যেক নাগরিকের আছে।
দোষ করলে সেখানে বলা আছে সংসদে কে আসতে পারবে না পারবে মহান আমাদের সংবিধানের 66 ধারায় 66 আর্টিকেল পরিষ্কার বলা আছে। এই এর বাইরে কিভাবে অপারেট করবো, ইট উইল বি ইলিগাল, রং। সুতরাং আপনি যে আমাকে আপনি উৎসাহিত করেন রং কাজ করার জন্য, সেটা কি ভালো হবে? বরঞ্চ বলেন এটা কিন্তু গ্রহণ না করে লেখেন, বলেন, জনমত তৈরি করেন। এইরকম সাংসদরা আসুক যারা এটাকে এমেন্ড করে, সংশোধন করে এমন একটা সংশোধনী আনবে যেখানে এই ধরনের মন্দ লোক আসার সুযোগ পাবে না। বাট এগেন আমরা বলছি ব্যবসা মন্দ নয়। উই আর টকিং অ্যাবাউট ডেভেলপমেন্ট কান্ট্রি। ডেভেলপড কান্ট্রি আমরা চাই। ডেভেলপমেন্ট অন্যতম প্রধান দিক হল ব্যবসা বাণিজ্য। এটা অন্য কিছু নয়। আমরা ব্যবসা বাণিজ্যের জন্য অস্থির হয়ে বসে আছি। আমরা হাই এক্সপোর্ট ফিগার চাই, আমরা বিশ্বের সঙ্গে ব্যবসা করতে চাই, আবার সেম টাইম আমরা মনে করি ব্যবসা মন্দ। এই ডাবল তো হয় না এটা। টিআইবিকে অনুরোধ যে তারা এই চমৎকার এই ধরনের গবেষণা তারা আরো করুন। অন্যান্য দেশ যেখানে তাদের মধ্যে খুব মডেল ডেমোক্রেসি আছে এবং আচরণ বিধি আছে সেখানে ভালো। এই একটা আচরণ তো বললামই, একটা আচরণ বললাম যে এমনও তো ওখানে উদাহরণ আছে যে ইউ ক্যান লিভ ইন, ইউ ক্যান হ্যাভ এ বেড ফেলো যার সঙ্গে আপনার কোনো সামাজিক আমাদের কালচারে। জি মাননীয় মন্ত্রী, আমি আপনার কাছে আবারও আসবো। আপনার কথা সূত্র ধরে আমি ডক্টর বদিউল আলম মজুমদারের কাছে যেতে চাই যে আমাদের যারা সংসদ সদস্য রয়েছেন তাদের জন্য আন্তর্জাতিক চর্চা অনুসারে নির্দেশনা কতটুকু প্রযোজ্য? আন্তর্জাতিক চর্চা মানে কি, যে বিদেশের টিআইবি বলছে যে সংসদ সদস্যদের জন্য আচরণ আইন প্রণয়ন করতে হবে, যেখানে সংসদ সদস্যদের সংসদের ভেতরে এবং বাইরের আচরণ ও কার্যক্রম সম্পর্কে আন্তর্জাতিক চর্চা অনুসারে নির্দেশনা থাকবে। ওকে, আমি এই সম্পর্কে একটু কিছু জানি, আমার একটু অভিজ্ঞতা আছে। সংসদ সদস্য আচরণ আইন, এটা একটা আইনের একটা খসড়া তৈরি করা হয়েছিল এবং জনাব সাদর হোসেন চৌধুরী ওটা বেসরকারি বিল হিসাবে নবম জাতীয় সংসদে তিনি এটা উপস্থাপন করেছিলেন এবং এটা ইভেন কমিটি পর্যন্ত এটাকে সুপারিশ করেছে, কমিটিও সুপারিশ করেছে পাশ করার জন্য, কিন্তু দুর্ভাগ্যবশত পাশ করা হয়নি। তো এটার মধ্যে ছিলটা কি? এটার মধ্যে ছিল যাতে সংসদ সদস্যরা সদাচরণ করে। তার মধ্যে একটা জিনিস ছিল সংসদ সদস্যরা যে তাদের সম্পদের হিসাব দেবেন এবং সম্পদের হিসাব প্রকাশ করা হবে এবং প্রতি বছর দেবেন, এরকম আরো অনেকগুলো, তাহলে যাতে এই যে শুদ্ধাচার করেন এবং সদাচরণ করেন, কোন রকম অন্যায় কাজ থেকে বিরত থাকেন। তো এটা কিন্তু দুর্ভাগ্যবশত পাশ হয়নি এবং টিআইবি এর পেছনে ছিল, আমরাও চেষ্টা করেছি, কিন্তু দুর্ভাগ্যবশত শেষ মুহূর্তে এসে ইচ্ছা করলে পাশ করা যেত, কিন্তু পাশ হয়নি। আর এরপরে আর নবম সংসদের ফলে এটা উত্থাপিত হয়নি। তো এটা হইলে পরিচ্ছন্ন করা দরকার, পরিচ্ছন্ন হইতো এবং সংসদ কার্যকর হইতো। সংসদ কার্যকর হওয়া দরকার কেন? ধরেন একটা গণতান্ত্রিক ব্যবস্থাতে দায়বদ্ধতা হলো সবচেয়ে গুরুত্বপূর্ণ অনুষঙ্গ। দায়বদ্ধতা দুইভাবে, একটা তো সমান্তরাল দায়বদ্ধতা, যে যারা নির্বাহীভাবে থাকে তারা ক্ষমতার ক্ষমতার চর্চা করে এবং ক্ষমতার বৈশিষ্ট্য হলো ক্ষমতার ওই যে স্বভাবজাত বৈশিষ্ট্য, যে ক্ষমতার অপব্যবহার করা, ক্ষমতা কুক্ষিগত করা। এই জন্য অনেকগুলো প্রতিষ্ঠান সৃষ্টি করা হয়েছে যাতে এটা না হয়। ওই যে মন্টেস্কো এবং সেপারেশন অফ পাওয়ার্স এর মাধ্যমে চেকস এন্ড ব্যালেন্স। তো সংসদের মাধ্যমে সমান্তরাল দায়বদ্ধতা সৃষ্টি হয়, অর্থাৎ সংসদের মাধ্যমে যে সংসদীয় কমিটিগুলো যদি কার্যকর হয়, সংসদ যদি কার্যকর হয়, তাহলে সরকারের যাতে সদাচরণ করে, কোনো রকম মানুষের অধিকার হরণ না করে এবং কোন রকম বাড়াবাড়ি না করে, দুর্নীতি দুর্বৃত্তায়ন না করে, এটা নিশ্চিত হয়। কিন্তু যদি সংসদ এই কমিটিগুলো কার্যকর না হয় এবং সংসদ যদি কার্যকর না হয়, একটা ওই যে চেকস এন্ড ব্যালেন্স যদি সৃষ্টি না হয়, তাহলে কিন্তু ওটা কার্যকর না। আরেকটা হলো আমাদের দায়বদ্ধতা বললাম তো, একটা হলো সমান্তরাল দায়বদ্ধতা, একটা হলো নিম্নমুখী দায়বদ্ধতা। নিম্নমুখী দায়বদ্ধতা হলো 5 বছর পরে, আপনি আমাদের সেলিম ভাইকে ওই প্রশ্নটা করেছিলেন, 5 বছর পরে আমাদের যদি মাননীয় সংসদ সদস্যরা গিয়ে যদি ভোট ভিক্ষা করতে হয় এবং তাদের যদি লাল কার্ড দেখানোর সুযোগ থাকে, তো ওটা হলো নিম্নমুখী দায়বদ্ধতা। তো এই দুই দায়বদ্ধতা না হলে কিন্তু গণতান্ত্রিক ব্যবস্থা হয় না। তো এটাই হলো আমাদের দুর্ভাগ্য। আর বাই দি ওয়ে, এই সংসদ সদস্যদের সম্পদের হিসাব দেওয়া দিন বদলের সনদে 2008 সালের নির্বাচন যে আওয়ামী পক্ষ থেকে যে দিন বদলের সনদ প্রকাশ করা হয়েছিল, যে সংসদ সদস্যদের
হিসাব দেওয়া হবে এবং এগুলো প্রকাশ করা হবে। সংসদ সদস্য নয়, সব ক্ষমতাধরদের সম্পদ হিসাব দেওয়া হবে, প্রকাশ করা হবে। এবং মাননীয় অর্থমন্ত্রী, তখনকার অর্থমন্ত্রী, তিনি করেছিলেন না। কিন্তু এগুলো করলে সরকার স্বচ্ছ হইতো, দায়বদ্ধ হইতো, মানুষের আস্থা হইতো এবং আমরা দুর্নীতি দুর্বৃত্তায়ন থেকে দূরে থাকতে পারতাম। একটা বিরতি নেই। ওকে, ঠিক আছে, জি, একটা বিরতি নেই, আমাদের সঙ্গে থাকুন সবাই। আবারও স্বাগত। আপনারা দেখছেন CSRM জনতন্ত্র গণতন্ত্র। এবার আলোচনায় যেতে চাই আমি জনাব মুজাহিদুল ইসলাম সেলিমের কাছে। সংসদ সদস্যদের জন্য আচরণ আইনে নির্ধারিত করে দেওয়ার কোনো দরকার আছে, নাকি তারা তো জনপ্রতিনিধি, তাদের আচরণ থাকবে অবারিত? কি মন্তব্য আপনার? আগে বললেন, শোনা যায়নি। জি, আমি আপনাকেই বললাম, আপনার কাছে প্রশ্ন যে সংসদ সদস্যদের আচরণ আইন দিয়ে বা নির্দেশিকা দিয়ে নির্ধারণ করে দেওয়ার দরকার আছে কিনা, নাকি তারা জনপ্রতিনিধি হিসেবে নিজেরাই নিজেদের আচরণ নির্ধারণ করে নেবেন? না, আমি এই সম্পর্কে বলতে চাই যে অবশ্যই এই ধরনের বিধিবিধান থাকা উচিত, লিখিতভাবে থাকা উচিত। কিন্তু লিখিত বিধিবিধান এবং প্রতিশ্রুতি শেষ পর্যন্ত পরিণতি কি হয় সেটা তো আমাদের রাজনৈতিক অভিজ্ঞতায় আমরা দেখি। আমরা যখন 3 জোটের রূপরেখা প্রণয়ন করলাম এবং যখন এরশাদ সরকারের পতন হলো, তারপরে আমরা রাজনৈতিক দলের আচরণ বিধি সম্পর্কে আওয়ামী লীগ, বিএনপি এবং অন্যান্য সব দল মিলে, এবং আমি নিজে হাতে একটা ড্রাফট করেছিলাম এবং সেটা সকলে স্বাক্ষর করেছিলাম। সেগুলো কোথায় গেল? সব শেষ। এমনকি আমি সংবিধান, আমাদের মৌলিক দলিল, সেটা সম্পর্কে বলেছি। সুতরাং এটা প্রয়োজন, কিন্তু এটা সম্পূর্ণ নয়। আসল জায়গাটা হলো অন্য জায়গায়। আপনি আচরণ বিধি করেন, আপনি নির্বাচনের কত রকম নিয়ম বিধিবিধান এটা আছে না? কিন্তু আমরা কি জানি, নৈশকালীন ভোট হয় এবং আগে থেকে রেজাল্ট ঠিক করে রেখে তারপরে অফিসারদেরকে বলে দেওয়া হয় যে তোমরা এটা ডাটা ফিল আপ করো। তারপরে দেখা যায় যে যোগে মিলে নেই, তখন আরেকটা কেলেঙ্কারি শুরু হয়ে যায়। সুতরাং আমাদের এইসব ব্যাপারে মূল জায়গাটা, এগুলো রোগের অভিপ্রকাশ বা লক্ষণ, খালি লক্ষণগুলোকে চিকিৎসা করলে হবে না, সেটা অবশ্যই দরকার। কিন্তু সর্বাঙ্গে ব্যথা, ওষুধ দেব কোথায়, পরিস্থিতি হয়ে গেছে। এবং আমার সঙ্গে অনেকে দ্বিমত করতে পারেন, কিন্তু আমি খুবই কনভিন্সড, আমার রাজনৈতিক অভিজ্ঞতা আমি দেখেছি যে আপনি জিম্মি হয়ে গেছেন, এখন রাষ্ট্রের জিম্মি হয়ে গেছে ব্যবসায়ীদের হাতে, তথাকথিত ব্যবসায়ী। তো আমি তথাকথিত শব্দটা ব্যবহার করতে চাই, এটা ভুল ব্যাখ্যা করবেন না। সব ব্যবসায়ীকে আমি অসৎ মনে করি না, কিন্তু লুটেরা প্রবণতাটা আজকে ব্যবসায়ী জগতে, রাজনীতির জগতে, সামাজিক জগতে এটা ডমিনেট করছে। এবং এটা লুটপাটের অর্থনীতি, যেটা অবাধ মুক্ত বাজারের নামে এক ধরনের বাজার মৌলবাদ, মার্কেট ফান্ডামেন্টালিজম, এবং সেইটার ফলে এই জিনিসগুলো ঘটছে। এবং সমস্ত কিছু আমাদের করোনার ভেতরে দেখেন স্বাস্থ্য খাতে কি ধরনের দুর্নীতি হচ্ছে, কত অমানবিক হলে পরে এই রকম একটা মানুষের বিপর্যয়ের মুখে তাকে নিক্ষেপ করে, সেইটাকে ব্ল্যাকমেইল করে, সেটাকে পুঁজি করে, অবলম্বন করে তারা এখানে টাকা পয়সা বিশাল পরিমাণ লুটে নিচ্ছে। এই যে জায়গাটা, এটা সমস্ত সমাজকে গ্রাস করলে এটা রাজনীতি কেউ তো গ্রাস করবে, এটা অবশ্যম্ভাবী। আমি খালি 2টা মন্তব্য করতে চাই। একটা হলো প্রচলিত কালচার, এইটাকে অজুহাত দেখিয়ে আপনি আমাদের রাজনীতি এবং অন্যান্য জায়গায় রুগ্নতা বজায় রাখবেন, এটা কোনোদিন আমি মেনে নিতে পারি। আমরা দেশকে স্বাধীন করেছি পাকিস্তানি কালচারের বাস্তবতাকে অব্যাহত রাখার জন্য না, সেটাকে ভাঙার জন্য। সুতরাং এই অজুহাত দেওয়াটা সঠিক হবে না। জি, আমি এবং এইটা অবশ্য বলেছে, একটা লাস্ট আমি বলতে চাই, এই কথাটা সঠিক বলেছে যে আমাদের এখন যেহেতু অন্য কোনো বিকল্প উপস্থিত আমাদের সামনে নাই, ওর জন্য মাননীয় মন্ত্রী মহোদয় বলেছেন মন্দের ভালো নিয়ে আমাদের চলতে হচ্ছে। যাই হোক, উনি স্বীকার করেছেন যে এইটা মন্দ হিসেবেই তিনি এটাকে আপনাকে অনেক ধন্যবাদ। আমি জনাব কাজী ফিরোজ রশিদ এমপির কাছে যেতে চাই। জনাব মুজাহিদুল ইসলাম সেলিম বলছেন যে পরিস্থিতি এখন এমন যে সর্বাঙ্গ ব্যথা, ওষুধ দেব কোথায়? জনাব কাজী ফিরোজ রশিদ।
আসলে আমাদের সংসদ চালানোর জন্য সদস্যদের জন্য কার্যপ্রণালী বিধি আছে, এটি আইন। সংসদ কিভাবে চলবে, তাদের আচার আচরণ কিভাবে হবে, সবকিছু এটার মধ্যে আছে। কার্যপ্রণালী বিধিটা করা হচ্ছে প্রত্যেক মাননীয় সংসদ সদস্যদের জন্য বাধ্যতামূলক। এই কার্যপ্রণালী বিধি না পড়ে কেউ সংসদে গিয়ে সংসদ ভালো পারফরমেন্স করতে পারবেন না। মান্নান ভাই যে কথাটা বলেছেন মাননীয়, আমি তার সাথে পার্টলি একমত, আবার দ্বিমত করব। যে কোনো মেম্বার অফ পার্লামেন্ট হইতে হইলে এটা কারো বাধা নেই। কোনো সে পলিটিশিয়ান হোক অথবা একজন বড় ব্যবসায়ী হোক, কারোর জন্য কোনো বাধা নেই, সংবিধানের কোথাও নেই। সে নির্বাচনে প্রতিদ্বন্দ্বী করার যোগ্য হলে নির্বাচনে দায়িত্ব পার্লামেন্ট মেম্বার তার ভাগ্যে কিছু হয়ে যাবে, যে দলে ইচ্ছে বা স্বতন্ত্র। এখানে এটা নেই, সেটা তার সাথে সম্পূর্ণ একমত। কিন্তু এখানে একটু বিনয়ের সাথে দ্বিমত করবে এইটা, যে সারা জীবন যারা রাজনীতি করে পথে প্রান্তরে ঘুরে ঘুরে, ধরেন আওয়ামী লীগের কথাই বলি, বঙ্গবন্ধু দল করলো, স্বাধীনতা যুদ্ধে গেছে, জয় বাংলা স্লোগান দিয়েছে, পুলিশে মাইর খেয়েছে, কষ্ট করেছে, ছাত্রলীগ করেছে, এই আন্দোলন সংগ্রাম করে ভিপি হয়েছে, জিএস হয়েছে, করতে করতে পর্যায়ে চলে আসছে, আওয়ামী লীগের নেতা হয়েছে। পরবর্তী সময় দেখা গেল যে দল ক্ষমতা আসছে, যখন নমিনেশন দিবেন তখন দেখা গেল একজন ব্যবসায়ীকে ধরে আনলেন যে কখনো এলাকার সাথে সম্পর্ক রাখে নাই, জনগণের কোনোদিন তার দেখা পায় নাই, রাজনীতির সংস্পর্শে ছিল না। তখন ওই যে যারা রাজনীতি সারা জীবন করলো, রাজনীতির উপরে ওদের একটা বিতৃষ্ণা হয়ে যায় যে আমি কেন আমার জীবনটা নষ্ট করলাম এই রাজনীতির পিছনে, আমি তো কি পাইলাম, এন্ড অফ দি ডে আমার অ্যাচিভমেন্ট দেখি, আমি তো কি স্বীকৃতিটা পেলাম। এইখানে হলো কষ্টটা, অন্য কোথাও না। তারা হবে, তারা আসবে, এরপর আরো বেশি হলে কোনো অসুবিধা নাই, একটা রিস সংসদ হবে, আমরা সবাই উপভোগ করবো। এইখানে প্রবলেমটা সব দলের মধ্যে, যে কোনোদিন যদি রাজনীতি করে হঠাৎ করে এসে টাকার মালা গলা দিয়ে এলাকায় ঘুরে সব ই করলেন, আর দল থেকে তাকে দিয়ে দিল, দলের বাড়িতে যাওয়ার কোনো উপায় নেই, অতএব তাকে নমিনেশন দিয়ে নিয়ে এসেছিল সংসদে। এইটাকে আমাদের দেখতে হবে যে সে আদৌ কখনো রাজনীতিবিদ ছিলেন কিনা, রাজনৈতিক আচার আচরণ তারটা ঠিক করতে হবে। সংসদের রাজনীতি আচরণ আছে আমাদের আছে, তারা সারা জীবন যারা ব্যবসা বাণিজ্য করে আসছে, এই এলাকার জনগণের সম্পর্ক রাখে নাই, তারা একদিনে এসে রাজনীতিবিদ হয়ে গেল, সংসদ হয়ে গেল, অথবা মন্ত্রী হয়ে গেল। এইখানে যারা ওই দলের রাজনীতি করে তাদের মনে খুব লাগে, তারা ব্যথা পায়, তারা কষ্ট পায়, এই জন্য রাজনীতিতে আসতে চায় না। অনেক ধন্যবাদ আপনাকে। জি, আমি মাননীয় মন্ত্রী জনাব এম এ মান্নান, টাকার মালা গলায় দিয়ে রাজনীতিতে হঠাৎ অভিষেক, বিষয়টি ভালো নয় বলছেন জনাব কাজী ফিরোজ রশিদ, আপনি কি বলবেন? মানুষ টাকার মালা ছাড়াও কিন্তু অনেকে এসছে, তিনি জানেন। মানুষের টাকার মালা বানিয়ে তার গলায় দিয়ে একজন প্রায় ভিক্ষুকের কাছাকাছি, ইন আওয়ার সেন্স, টাকা নাই, কিছু নেই, ঠিকানা নেই, তাকে মানুষ নির্বাচিত করেছে। এই দেশের অজস্র উদাহরণ আছে। সুতরাং এটা একটা বিষয় বলে কিছু প্রমাণ করা যায় না। বারবার যেটা আমরা বলতে চাচ্ছি, ফিরোজা বলছেন যে হ্যাঁ দীর্ঘদিন কাজ করলো, করতে গিয়ে লোক চলে আসলেও যে কিছুদিন আগে যে আমাদের দল নমিনেশন দিল না, কোথাও নমিনেশন পেল না, কিন্তু সে স্বতন্ত্র দাঁড়িয়ে সকলকে হারিয়ে টাকার মালা গলায় নিয়ে পাশ হয়ে এসে বিরাট একজন বিখ্যাত ব্যক্তিও হয়ে গেল। এই যে আপনাদের, আমি নাম বলবো না, উচিত না, এই যে নানা ধরনের অপকর্ম, এলেজড অপকর্মে ধরা পড়ছে, চোখের সামনে আছে। তাহলে ওই এলাকার জনগণ যারা তাকে ভোট দিয়েছে অন্ধের মতো বা ভালোর মতো, আই ডোন্ট নো, তাদেরকে আপনি সম্মান করতে হয়, তারা জনগণ, ওরা সালাম করা যায়, বিকল্প নেই। তাদেরকে আপনি দুষবেন, বলুন তোমরা কেন ভোট দিলেন? এইরকম অজস্র উদাহরণ। এরা সবাই আমার চেয়ে অনেক পরিপক্ক রাজনৈতিক ব্যক্তিবর্গ, জনাব সেলিম এবং জনাব ফিরোজ, তারা জানেন এইরকম অনেক লোক এসছে। বঙ্গবন্ধু ৭০ নির্বাচনে নেন নাই অপরিচিত লোককে, যে কোনো দলেই ছিল না, আওয়ামী লীগেই ছিল না, শিক্ষক ছিল, ব্যবসায়ী ছিল, এখানে ওখানে ছিল। আমি তো প্রান্তিক রাজনীতিক ব্যক্তি হিসেবে বলতে পারি, প্রয়োজনে, কারণ রাজনীতি একটা প্রায়োগিক একটা ব্যাপার, এটা কোনো একাডেমিক বিষয় নয়। আপনাকে কৌশলে, স্ট্র্যাটেজির মাধ্যমে আপনার ইশতেহারগুলো বাস্তবায়ন করার জন্য আপনাকে ক্ষমতা দিতে হবে।
দ্যাট ইজ আলটিমেট গোল। এটা শুধু আমাদের হাতে নয়, সারা বিশ্ব সর্বত্র তাই বিরাজমান। তো এটাকে আপনি কেতাবি কোনো ধারণা নিয়ে বিচার করবেন আর বলবেন এ মন্দ ও মন্দ, এটা বোধ হয় আপনার বলার ইয়ে নাই। জি, আমাদের হাতে একদম সময় নেই। আমি অনুষ্ঠানের শেষ দিকে জনাব বদিউল আলম মজুমদার 30 সেকেন্ডে আপনার শেষ কথাগুলো শুনে আমরা অনুষ্ঠান শেষ করব। আপনার অডিও মিউট। যে কিছু কিছু লোক যে ব্যাপক সম্পদশালী না হয়ে যে সংসদ সদস্য হন এবং তাদের এই সংসদ সদস্য থাকার পরেও তাদের আয় সম্পদ বাড়ে না, এরকম দু একজন আছে। তার মধ্যে আমাদের মাননীয় মন্ত্রী একজন, আমি জানি, কারণ আমি ওনাদের সবার সম্পদ আয় বিভিন্ন নির্বাচনে কি কি তথ্য দিয়েছে তা আমি বিশ্লেষণ করেছি। আর এই যে আগাছা আছে, যেটা হলো তো অনেক আগাছা আছে, আপনি যদি ফসল বুনান তখন আগাছাটা আর সময় নেই। অনেক ধন্যবাদ, আরেকটু সময় হলে ভালোই হতো। সবাইকে অনেক ধন্যবাদ। আমরা একটা প্রাণবন্ত সংসদ চাই। ধন্যবাদ সবাইকে।